সম্প্রতি বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ থেকে গুমের অপরাধের সাথে সংশ্লিষ্টতার দায়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তাদেরকে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তবে এই গ্রেফতারি পরোয়ানার প্রেক্ষিতে বিভিন্ন মহলে একটি আলোচনা উঠেছে যে, যারা বিভিন্ন সামরিক বাহিনীতে কর্মরত অবস্থায় এই অভিযোগের দায়ে অভিযুক্ত হয়েছেন, তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নয়, বরং সেনা আইন ১৯৫২ কিংবা নেভি অর্ডিন্যান্স ১৯৬১ বা এয়ারফোর্স অ্যাক্ট ১৯৫৩-র অধীনে মার্শাল কোর্টের মাধ্যমে তাদের বিচার করার একটি দাবি উঠেছে। এক্ষেত্রে আমি প্রথমত বলতে চাই, আমাদের আইনের কিছু মৌলিক নীতিমালা রয়েছে। যেমন একটি নীতিমালা হচ্ছে সাবসিকুয়েন্ট ল সুপারসিডস দ্য প্রিসিডেন্ট ওয়ান। অর্থাৎ নতুন আইন তার পূর্ববর্তী আইনকে রহিত করে দেয় বা পূর্ববর্তী আইনকেও সুপারসিড করে যায়। এবং দ্বিতীয় আরেকটি নীতি হচ্ছে স্পেশাল ল সুপারসিডস ওভার জেনারেল ল। অর্থাৎ কোনো বিষয়ে যদি কোনো স্পেশাল আইন থাকে, তবে তা জেনারেল আইনগুলোকে সুপারসিড করে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩ রয়েছে, তা মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য একটি বিশেষায়িত একটি আইন, এবং তা ১৯৭৩ সালে গঠিত এবং তা বিভিন্ন সময় অ্যামেন্ডেড হওয়ার পর, যেমন ২০২৫ সালে অ্যামেন্ডেড হয়েছে। তো তা ১৯৭৩ সালে এসেছে। অর্থাৎ তা যে সামরিক আইনগুলো রয়েছে তার অনেক পরবর্তীতে এসেছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২৪ ধারায় বলা আছে যে এই আদালতে বা এই ট্রাইব্যুনালে যে বিচার কার্য হবে, তার কোন প্রকারের কার্যাবিবরণী নিয়ে বাংলাদেশের অন্য কোনো আদালত, তা মার্শাল কোর্ট হোক কিংবা সুপ্রিম কোর্ট হোক, কোনো আদালতে কোনো প্রকারের প্রশ্ন তোলা যাবে না। এবং এই একই আইনের ২৬ ধারায় বলা হয়েছে, এটি বাংলাদেশে বিদ্যমান অন্য সকল আইনের উপরে প্রাধান্য পাবে। তাই দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, যারা অভিযুক্ত রয়েছেন তাদেরকে অবশ্যই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনেই এই অপরাধ ট্রাইব্যুনালেই বিচার করা যাবে এবং তাদের বিচার অন্য কোনো সামরিক আইনে বা সামরিক কোনো কোর্টে বিচার করা হবে না।